সময় অবশিষ্ট আছে, আমি মনে করি না যে খুব বেশি সময় আমি কথা বলতে পারব। আর তাছাড়া ইতিমধ্যে যারা কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বেশিরভাগ কথাই বলেছে, নতুন করে আমার বলার খুব বেশি কিছু নেই। তা আমি প্রথমেই বলি, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 64টা জেলার মধ্যে 3টা জেলাকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম। খুব অস্বাভাবিকভাবে প্রায় আমরা বলি যে আমাদের অবিচ্ছেদ্য অংশ, পার্বত্য চট্টগ্রাম আমাদের অবিচ্ছেদ্য অংশ। এই অবিচ্ছেদ্য অংশ কথাটা বলতে হয় কেন? পার্বত্য চট্টগ্রাম তো আমাদের দেশের অংশ, এটা তো 1971 সাল থেকেই আমাদের দেশের অংশ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব জায়গাতেই আমাদেরকে এই কথাটা বলতে হয় পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। এর কারণটা হচ্ছে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যে পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশ থেকে যখন তখন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই জন্যই আমরা সকল প্রকার আলোচনায়, সকল প্রকার সভা সমাবেশে এই কথাটা বলি যে পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। এখন পার্বত্য চট্টগ্রামের গুরুত্ব নিয়েও আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না। আমাদের ভূ রাজনৈতিক এবং কৌশলগতভাবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপক গুরুত্ব আছে, আমাদের একজন আলোচক আলোচনা করেছেন, সেই কথাতে আমি যাচ্ছি না। আমি যদি পার্বত্য চট্টগ্রামের মূল্য নিয়ে কথা বলি, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের আয়তন অনেকেই জানেন, আমি বলি 13,195 বর্গ কিলোমিটার। তো 13,195 বর্গ কিলোমিটার মানে বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ কম বেশি। এখন এই 13,195 বর্গ কিলোমিটার জায়গা আসলে কতটুকু? এই জায়গাটুকু 18টা সিঙ্গাপুরের সমান। আমরা আমাদের দেশের মেইন স্ট্রিম পপুলেশন তারা খুব বেশি কিন্তু পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাবেন না। যদি ভাবতেন তাহলে পার্বত্য চট্টগ্রাম আজকে এতটা অবহেলিত থাকতো না। এবং স্বাধীনতার এত বছর পরে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের এখন এই রাস্তায় নামতে হতো না বা এই সভা, সেমিনার, সিম্পোজিয়াম করতে হতো না। তার অর্থ হচ্ছে রাষ্ট্রীয়ভাবেই আমরা পার্বত্য চট্টগ্রামকে তেমন গুরুত্ব দিচ্ছি না। আর রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব না দেওয়ার কারণেই আমাদের দেশের মেইন স্ট্রিম পপুলেশন তারা পার্বত্য চট্টগ্রামের মূল্যটা বুঝতে পারে না। পার্বত্য চট্টগ্রাম দেশের 10 ভাগের 1 ভাগ হলেও আমি যদি আরেকটু স্ট্যাটিস্টিক্যালি বলতে চাই এবং মাপঝোপ করে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের যত পাহাড় আছে এই পাহাড়ের গড় উচ্চতা 1800 ফিট। এবং সব পাহাড়গুলোকে যদি চ্যাপ্টা করে দেওয়া হয় এবং পাহাড়ের যদি ওজন করা হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের ওজন হবে বাংলাদেশের অবশিষ্ট অংশের সমান। তো আমি এটা মেপে একদম যে সঠিক ফিগার বলছি তা না, আনুমানিক বা অনুমান করে বলছি। তো প্রকৃতপক্ষে পার্বত্য চট্টগ্রাম দেশের 10 ভাগের 1 ভাগ হলেও এর মূল্য আমাদের জন্য অপরিসীম। কিন্তু পার্বত্য চট্টগ্রামে বাস করে মাত্র 16 থেকে 17 লাখ মানুষ, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা আমাদের দেশের মোট জনসংখ্যার 100 ভাগের 1 ভাগ। আর এই 100 ভাগের 1 ভাগ মানুষ পুরো পার্বত্য চট্টগ্রামের উপর তাদের দখল প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন কথাবার্তা বলে বেড়াচ্ছে, বিদেশিদের সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং আমাদের দেশ থেকে এই মূল্যবান অংশটুকু বিচ্ছিন্ন করার জন্য তারা সেই বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। যার জন্য আমাদের সেনাবাহিনীর অনেক সদস্য, আমাদের নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য এই পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। অনেক মানুষ শুধুমাত্র তাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে যে নিহত হয়েছেন তাও না, বহু মানুষ পার্বত্য চট্টগ্রামে, আমরা যারা চাকরি করেছি আমরা কঠিন ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলাম, অনেক মানুষ পার্বত্য চট্টগ্রামে মারা গিয়েছে, অনেকের সেরিব্রাল ম্যালেরিয়া হয়ে অঙ্গহানি হয়েছে, অনেকের পার্বত্য চট্টগ্রামেই মৃত্যুবরণ করতে হয়েছে, অনেককে পরেও পার্বত্য চট্টগ্রাম থেকে বের হয়ে বাইরে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আমাদের বাংলাদেশি জনগোষ্ঠী যারা মোট জনসংখ্যার, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যার অর্ধেক বা অর্ধেকেরও বেশি, তাদের সাফারিং, তাদের বঞ্চনা, তাদের যে বছরের পর বছর তারা যে পরিমাণ অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে সেটা অবর্ণনীয়। একজন বলেছেন যে পার্বত্য চট্টগ্রামে যদি বাঙালি বা বাংলাদেশি না থাকতো তাহলে পার্বত্য চট্টগ্রাম এতদিন আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ থাকতো না। আমি তার এই কথার সাথে সম্পূর্ণ একমত। এবং ওই সময়ে আমাদের তৎকালীন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার এই দূরদৃষ্টির কারণেই কিন্তু পার্বত্য চট্টগ্রামে এখনও বাংলাদেশি জনগোষ্ঠী আছে এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি একসময় পার্বত্য চট্টগ্রামের জিওসি ছিলাম প্রায় 2.5 বছর।
2020 সালের শেষ পর্যন্ত 2018 থেকে, তখন আমি বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন দুর্দশার বিষয়টি জেনেছি, দেখেছি খুব কাছে থেকে। তার আগেও আমি পার্বত্য চট্টগ্রামে আরও 2-3 বছর চাকরি করেছি, 2-3 বার। তো সব কিছু মিলেই পার্বত্য চট্টগ্রামের বিষয়ে আমাদের বাঙালি জনগোষ্ঠীর যে অবদান, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, এবং আমি তাদের প্রতি মনে করি পুরো দেশবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তারা যে পরিমাণ কষ্ট করেছে, যে পরিমাণ সাফার করেছে পার্বত্য চট্টগ্রামের জন্য। এখন অনেকেই বলতে পারেন যে পার্বত্য চট্টগ্রামে অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক বা তাদের প্রতি আমাদের টান মমতা কতটুকু। আমি বলতে চাই অনেক। একটু আগে একজন বলেছেন, শাহাদত স্যার বলেছেন যে আমরা তাদের ভালোবাসি, অথবা কতটুকু ভালোবাসি। আমি মনে করি আমরা তাদেরকে অনেক ভালোবাসি। তাদের জন্য আমাদের যে মায়া মমতা, এটি কোনোভাবেই কখনোই বাংলাদেশি জনগোষ্ঠীর থেকে কম ছিল না, বরং বেশি ছিল অনেক ক্ষেত্রে। আমি তো বলতে চাই যে 1989 সালে আমি পার্বত্য চট্টগ্রামে প্রথম চাকরি করা শুরু করেছি, এবং পার্বত্য চট্টগ্রামে আমি এমনও জায়গা দেখেছি যে আমাদের সেনাবাহিনী পার্বত্য জনগোষ্ঠী গভীর জঙ্গলে যারা বসবাস করে তাদের হাতে প্রথম প্যারাসিটামল ট্যাবলেটটা আমরাই দিয়েছি। অনেক পার্বত্য মানুষের হাতে প্রথম প্যারাসিটামল ট্যাবলেট এবং অন্যান্য ওষুধপত্র আমরা দিয়েছি, যা তারা আগে কোনো উৎস থেকেই পায়নি। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বা পার্বত্য চট্টগ্রামের মধ্যে গভীর অরণ্যে বসবাসরত মানুষকে আমরা হেলিকপ্টার দিয়ে ইভাকুয়েশন করেছি। এই সেদিন আমি করেছি। 2020 সালে আমি পার্বত্য চট্টগ্রামে জিওসি থাকাকালীন একজন প্রসূতি মহিলা পাহাড়ি, তাকে আমরা হেলিকপ্টার যোগে স্থানান্তর করে সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসা দিয়েছে এবং তার জীবন বাঁচিয়েছি। ভাল্লুকের কামড়ে আক্রান্ত একটা ছোট পাহাড়ি বাচ্চাকে আমরা হেলিকপ্টার দিয়ে ইভাকুয়েশন করেছি। সুতরাং ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে পাহাড়িদের জন্য এমন কিছু নাই যা আমরা করি নাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা কখনোই এটি স্বীকার করতে চায় না, বরং বিভিন্নভাবে সেনাবাহিনীর অবদান এবং সরকারের যে অবদান আছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর জন্য, সেটিকে তারা স্বীকার করতে চান না। তো এখানে অনেকেই অনেক রকম কথা বলেছেন। শান্তি চুক্তি নিয়ে একটি কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল জি আসাদ, খুব ভালোভাবে বলেছেন যে প্রকৃতপক্ষে শান্তি চুক্তির কোনো ভিত্তিই নাই। যে চুক্তি 1997 সালের 2রা ডিসেম্বরে স্বাক্ষরিত হয়েছিল, সেটিকে একটি চুক্তি আদৌ বলা যায় কিনা সেখানেই ব্যাপক সন্দেহ আছে। আর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1997 সালে, 1998 সালে শান্তি চুক্তি বাতিল হয়ে যাওয়ার কথা। কারণ সন্তু লারমার জ্ঞাতি ভাইদেরই একটি গোষ্ঠী ইপিডিএফ নাম ধারণ করে তারা 1998 সাল থেকেই আবার নতুন করে সশস্ত্র আন্দোলনে শুরু করে। আর তাছাড়া শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত যেটি, সেটাই পালন করা হয়নি। শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল তাদের অস্ত্র সমর্পণ করা, কিন্তু সন্তু লারমা প্রকৃতপক্ষে আইওয়াস টাইপ কিছু ভাঙ্গাচোরা জং ধরা অস্ত্র জমা দিয়ে সেদিন আত্মসমর্পণের নাটক করে। বাট প্রকৃতপক্ষে তারা তাদের ভালো ভালো দামি দামি অস্ত্রগুলো সব বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে লুকিয়ে রেখেছিল, যেগুলো তারা এখন বের করেছে, পরবর্তীতে বের করেছে, এবং সেগুলো আবার তারা সশস্ত্র আন্দোলনের জন্যই ব্যবহার করছে। তা আমি আমার বক্তব্য যদি এখন আরও দীর্ঘায়িত করি তাহলে অন্য আরও দুজন